সাথে অনুষ্ঠান পরিচালনা করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। এই আজকে এখানে মূল ভাইকে সম্বর্ধনা দেওয়া হবে এবং সাংবাদিক ভাইদেরকে এই জায়গায় মঞ্চে ডান পাশে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের যে নেতাকর্মীরা আছে প্রত্যেকে পিছিয়ে যান, সাংবাদিক ভাইদেরকে জায়গা করে দেন। এটা আমাদের আপুরা যারা আছেন এই জায়গাটা সাংবাদিক। দর্শক দেখছেন যে এই যে বিপি নুরুল হক নূর তিনি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, ঠিক সেই দেশে ফিরে কেন্দ্র করে হচ্ছে কিন্তু বিপি নুরুল হক নূরের যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে বিপি নুরুল হক নূরকে কিন্তু তার যে কেন্দ্রীয় কার্যালয়, গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয়, ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হচ্ছে কিন্তু বিপি নুরুল হক নূর যে চিকিৎসা শেষে হচ্ছে দেশে ফিরেছেন, ঠিক তার দেশে ফিরাকে হচ্ছে কিন্তু দেশে ফিরাকে আয়োজন করে হচ্ছে কিন্তু তাকে যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে যদি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি দর্শক যে বেশ কিছুদিন পূর্বে হচ্ছে কিন্তু বিপি নুরুল হক নূর যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্তৃক যে হামলার শিকার হয়েছিলেন, ঠিক সেই হামলার পরে হচ্ছে কিন্তু তাকে যে প্রথমে যে চিকিৎসা দেওয়া হয়েছিল, তারপরে প্রথমে যে হচ্ছে স্থানীয় যে ইসলামিয়া যে হচ্ছে হাসপাতাল আছে, ইসলামী হাসপাতাল, সেই ইসলামী হাসপাতালে কাটাইল মোড়ে যে ইসলামী হাসপাতাল, ঠিক সেই ইসলামী হাসপাতালে হচ্ছে তাকে প্রথমে নেওয়া হয়েছিল এবং তারপরে হচ্ছে কিন্তু তাকে উন্নত চিকিৎসা, তারপরে তাকে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি রাখা হয়েছিল এবং ঠিক তারপরে হচ্ছে কিন্তু তাকে যে বাইরে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। ঠিক তারপরে হচ্ছে কিন্তু সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ কিন্তু বিপি নুরুল হক নূর তিনি হচ্ছে কিন্তু দেশে ফিরেছেন এবং ঠিক তার দেশে ফিরাকে কেন্দ্র করে তার যে কেন্দ্রীয় কার্যালয়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হচ্ছে কিন্তু তাকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। ঠিক সেই গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে এই যে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর, সাবেক বিপি নুরুল হক নূরকে যে হচ্ছে চিকিৎসা শেষে তাকে হচ্ছে যে গণসংবর্ধনা, ঠিক সেই গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে বিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরের যে সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ যুব লীগের পরিষদ সভাপতি দর্শক আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপি নুরুল হক নূর, তার যে সেই চিকিৎসা শেষে হচ্ছে কিন্তু তিনি দেশে ফিরেছেন এবং তার দেশে ফিরাকে কেন্দ্র করে তার যেই দল গণ অধিকার পরিষদ, ঠিক গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হচ্ছে কিন্তু সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বদেশ টাইমসের ক্যামেরায়। আপনাদের সাথে আছি আমি SM আব্দুল্লাহ। দর্শক দেখছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর তিনি যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, ঠিক সেই দেশে ফিরাকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপি নুরুল হক নূরকে কিন্তু হচ্ছে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। এরপর বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরানের নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নূর ভাইকে বরণ করে নেবে। আমি আবারও বলছি, যারা ফুল দিবেন তারা মন খালি করবেন, যারা যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অতি দ্রুত মঞ্চ খালি করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন পূর্বে যে বিপি নুরুল হক নূর ডাকসু সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি যে হামলার শিকার হয়েছিলেন এবং ঠিক সে হামলার পরে হচ্ছে তাকে যে চিকিৎসা ঠিক সে চিকিৎসা দেওয়ার জন্য উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে একে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং ঠিক চিকিৎসা শেষে হচ্ছে কিন্তু তাকে যে তিনি যে দেশে ফিরে এসেছেন ঠিক সেই দেশে ফিরাকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু তাকে যে গণসংবর্ধনা ঠিক সেই গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে সেই গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক বিপি নুরুল হক নূরকে কিন্তু তার যে দেশে ফেরাকে কেন্দ্র করে চিকিৎসা শেষে দেশে ফেরা ঠিক সেই দেশে ফেরাকে কেন্দ্র করে তাকে গণসংবর্ধনা ঠিক সেই গণসংবর্ধনা অনুষ্ঠানটি কিন্তু তার যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে। সেই গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেই গণসংবর্ধনা বিপি নুরুল হক নূর এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরকে যে হচ্ছে গণসংবর্ধনা তার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঠিক সেই দেশে ফিরাকে কেন্দ্র করে তার যে গণসংবর্ধনা ঠিক সেই গণসংবর্ধনা অনুষ্ঠান কিন্তু হচ্ছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। ওই হাসপাতালে নূর ভাই, হাসপাতালে নূর ভাই, দুর্দিনের নূর ভাই, সারা বাংলায় একই সুর, নেতা আমাদের বিপি নূর। এই মঞ্চ থেকে সবাইকে নামতে হবে, যাদেরকে ডাকবে তারা আসবেন, বাকিরা মঞ্চ থেকে নেমে যান। আমাদের এই ভাই নামেন, সবাই নেমে যান। আমাদের এখানে যারা আছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ, দয়া করে আপনারা একটু নিচে নামেন। আমাদের যাদের এখানে ফোন দেওয়া শেষ হয়েছে নামো, শান্ত নামো। আমাদের যুব অধিকার পরিষদের সভাপতি বন্দর হোসেন এবং মঞ্জুর ভাই আপনাদের সকল নেতাকর্মীকে এখান থেকে নামার জন্য নির্দেশনা দেন। আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এবং রাজপুর আপনাদের সকল নেতৃবৃন্দকে নামার নির্দেশনা দেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিপি নুরুল হক নূর তিনি যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তার ঠিক দেশে ফিরাকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। ঠিক সে গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে চিকিৎসা শেষে বিপি নুরুল হক নূর তিনি যে দেশে ফিরেছেন তার ঠিক দেশে ফিরাকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠিক সেই গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বদেশ টাইমসের ক্যামেরায়। আপনাদের সাথে আছে আমি SM আব্দুল্লাহ। দেখছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর তাকে যে সংবর্ধনা অনুষ্ঠান ঠিক সেই সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবাই নেমে যান। ইয়ামিন ছাত্র অধিকার পরিষদের যারা আছে ভুল দিচ্ছে, ছাত্র ছাড়া সবাই মঞ্চ থেকে নামেন। ইয়ামিন আপনি যদি না থাকেন তাহলে নাজমুল আপনি দিয়ে শেষ করেন। নাজমুল, ইয়ামিন মনে হয় না, আপনি শেষ করেন। নাজমুল শেষ করেন, নাজমুল শেষ করেন। আমাদের এখানে অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন সবাই নামেন। আমাদের যুব অধিকার পরিষদের মামুন ভাই এবং মোর্তাজুল ভাই আপনারা দুজন থেকে বাকিদের সবাইকে নামে দেন। আমাদের এখন ছাত্র অধিকার পরিষদের পরে পেশাজীবী নেতৃবৃন্দ শুধু থাকবে, ছাত্র নেতৃবৃন্দ সবাই নামেন, সবাই নামেন। এত সময় লাগে না ভোট দিতে, প্লিজ শেষ করেন। আচ্ছা, আমাদের ছাত্র অধিকার পরিষদের পরে পেশাজীবী অধিকার পরিষদ ভোট দিবে, তারপরে আমাদের ফুলের কার্যক্রম ফুলের সংগঠনা আমাদের বন্ধ, তারপরে আমাদের দু একজন বক্তব্য রেখে আমাদের
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, আর সেই দেশে ফেরাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু হচ্ছে এই যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি যে দেশে ফিরেছেন, তার ঠিক দেশে ফেরাকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্বদেশ টাইমসের ক্যামেরা আপনাদের সাথে আছি আমি SM আব্দুল্লাহ। দেখছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি হচ্ছে যে দেশে ফিরেছেন, তাকে দেশে ফেরাকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাকে হচ্ছে কিন্তু সংবর্ধনা দেওয়ার জন্য গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই স্থান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন তুমি ফুল দেওয়ার দরকার নাই। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর তিনি যেই হচ্ছে বেশ কিছুদিন পূর্বে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্তৃক যে হচ্ছে আক্রান্তের শিকার হয়েছিলেন এবং তারপরে হচ্ছে কিন্তু তাকে যে হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ঠিক তারপরে হচ্ছে কিন্তু তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং ঠিক তার চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা শেষে তিনি কিন্তু আজ দেশে ফিরেছেন। তার সেই দেশে ফেরাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগরে যে হচ্ছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হচ্ছে কিন্তু গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়ার যে অনুষ্ঠান, ঠিক সেই গণসংবর্ধনা অনুষ্ঠান কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক সেই গণসংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু ভিপি নুরুল হক নূর তিনি কিন্তু উপস্থিত আছেন। তিনি হচ্ছে তাকে যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনা অনুষ্ঠান কিন্তু হচ্ছে, ইতিমধ্যেই তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্বদেশ টাইমসের ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি SM আব্দুল্লাহ। দর্শক, দেখছেন যে চিকিৎসা শেষে যে দেশে ফিরেছেন ভিপি নুরুল হক নূর, তার যেই হচ্ছে তাকে যে গণসংবর্ধনা, ঠিক সেই গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে নূর ভাই সিঙ্গাপুর থেকে এসেছেন, অনেক কষ্ট জার্নি করে ঠিক আবার এখানে এসেছেন। আপনারা মঞ্চে এসে দয়া করে আমাদেরকে আর বিব্রত করুন না। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের মুখপাত্র সহসভাপতি মোহাম্মদ ফারুক হাসান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, গণ অধিকার পরিষদের বলে গত 29 তারিখে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্যের যৌথ হামলায়, যৌথ আক্রমণে বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন। এরপরে তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারদের পরামর্শক্রমে এরপরে তাকে বিদেশে নেওয়া হয়। যদিও ভিপি নুরুল হক নূর বিদেশে যেতে কখনোই রাজি হন নাই, তিনি দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের প্রতি আস্থা রেখে দেশের মধ্যে চিকিৎসা নিতে চেয়েছিলেন। আমরা তার যে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছি, মেডিকেল বোর্ডের পরামর্শ নিয়েছিলাম। মেডিকেল বোর্ড বলেছে তার যে সিভিয়ার ইনজুরি হয়েছে, এই ইনজুরি থেকে রিকভারির জন্য
তাকে দেশের বাইরে নেওয়াটাই উত্তম হবে। অবশেষে আমরা দলীয় এবং পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জনাব নুরুল হককে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ নেই। এরপর তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পরে আজকে তিনি দেশের মাটিতে ফিরেছেন, আপনাদের মাঝে ফিরেছেন। যদিও তিনি এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ নন, তার পুরোপুরি সুস্থ হতে আরো প্রায় 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। এই 4 থেকে 6 সপ্তাহ ডাক্তারের অবজারভেশনে জনাব নুরুল হক থাকবেন। এই সময়টিতে আপনারা ধৈর্য সহকারে জনাব নুরুল হকের জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বিগত খুনি স্বৈরাচার শেখ হাসিনা ভিপি নুরুল হক এবং গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ চালিয়ে দমাতে পারে নাই। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ যদি মনে করে থাকে এই নূরদেরকে থামিয়ে দেওয়া হবে, গণ অধিকার পরিষদকে থামিয়ে দেওয়া হবে, আমরা বলতে চাই তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে। গণ অধিকার পরিষদের এক একটা নেতা কর্মী ওই স্বৈরাচারের বুলেটের চাইতেও পাওয়ারফুল এবং শক্তিশালী। এই গণ অধিকার পরিষদের জন্য হাজার হাজার নেতা কর্মী নিজেদের বুক পেতে দিতে এক বিন্দু পরিমাণ কাল বিলম্ব করবে না। প্রিয় ভাইরা আমার, আমরা এই সরকারকে বলতে চাই, এই সরকারের প্রত্যক্ষ মদদে জনাব নুরুল হকের উপরে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মাঝখানে পেরিয়ে গেলেও এই সরকার এই ঘটনার আজ পর্যন্ত সুষ্ঠু কোন তদন্তের মাধ্যমে রিপোর্ট সাবমিট করে নাই। তারা একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন, এই তদন্ত কমিশনের রিপোর্ট আমরা আজ পর্যন্ত পাই নাই। আমরা শুধু একটা কথাই বলতে চাই, সরকার যদি মনে করে গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসছে, গণ অধিকার পরিষদকে যা ইচ্ছা তাই করা যাবে, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন না। আমরা এখন পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটি অস্থিতিশীল কিংবা আনস্টেবল সিচুয়েশনের দিকে যাক। আজকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা চাইলে 1 ঘন্টার মধ্যে এই যমুনার চতুর্দিকে তারা ব্লক করে দিতে পারে। আমাদের এই উদারতাকে দুর্বলতা ভাববেন না। আমরা শুধু একটা কথাই বলতে চাই, এই ঘটনার বিচারে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করে, কোনো পদক্ষেপ নেয়, আমরা বেশি দিন চুপ থাকবো না। যা ইচ্ছা তাই করা হবে, প্রয়োজনে আঙ্গুল কাটা করা হবে। যাই হোক বন্ধুগণ, কথা বলতে চাই না। আগামীতে গণ অধিকার পরিষদ 300 আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলায় একটাই আওয়াজ, একটাই সুর, নেতা আমাদের ভিপি নুর। এই সুরে, এই আওয়াজে ওই পতিত স্বৈরাচারের দোসরদের মাথা গন্ডগোল হয়ে গেছে। তারা মনে করছে এই ভিপি নুরের দল, এই গণ অধিকার আগামীতে এককভাবে সামনে আসলে এরা একটা ঘটন ঘটাই দিতে পারে। এজন্য গণ অধিকারকে আটকাতে হবে, দমাতে হবে, থামাতে হবে। তারই ধারাবাহিকতায় ভিপি নুরদের উপরে হামলা। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করতে বলতে চাই, আমাদেরকে হাসিনা তার বুলেট দিয়ে আটকাতে পারে না। আগামীতেও কেউ গণ অধিকার আমাদের আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ভালো থাকবেন। রাজপথে আছি, রাজপথে থাকবো, বিজয়ী না আসা পর্যন্ত এই লড়াই চলবে, এই লড়াই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সাধারণ সম্পাদক জনাব নাসির খান, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ নাসির খান। মোবাইল এলো কথা বলে করা যাবে তুমি ক্যাপ 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 মোবাইল সামনে মোবাইল
মাইকের ইয়েটা আরেকটু সংগ্রামী সাথী বন্ধুগণ, সবাই আপনারা আমাদের সভাপতি অসুস্থ দীর্ঘ জার্নি করে এসেছে। আমি অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করবো। এখানে অনেক হট্টগোল হচ্ছে, এখানে সবাই চাইলেন আমি 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো। এর ভিতরে কথা বলবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 29 আগস্ট আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই জায়গায় আমরা যখন প্রেস ব্রিফিং করছি তখন সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। সেই হামলায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সহ আমাদের শতাধিক কর্মী আক্রান্ত হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসা গ্রহণ শেষে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। আজকে তিনি চিকিৎসা গ্রহণ শেষে সন্ধ্যা 6টার সময় বাংলাদেশে ফিরেছেন। আমরা বিমানবন্দর থেকে তাকে সংবর্ধনা দিয়ে আমাদের কেন্দ্রীয় কার্যালয় ঠিক যে জায়গায় রক্তাক্ত হয়েছিল, যে জায়গায় হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল্লাহকে আঘাত করা হয়, নুরুল্লাহের চোখে মুখে তার চালে সেনাবাহিনী এবং পুলিশে লাঠি দিয়ে আঘাত করা হয়। আমরা সেই সময় বলেছি এই ঘটনায় আমরা পুরো সেনাবাহিনী এবং পুলিশকে দোষারোপ করছি না, কিন্তু যারা এই হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভিডিও ফুটেজ রয়েছে, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং সেই কমিশনের পক্ষ থেকে আগামী 10 দিন বলা হয়েছে আমাদের সঙ্গে বসবেন, আমাদের বক্তব্যগুলো তারা আগামী 10 দিন গ্রহণ করবেন। কিন্তু আমার প্রশ্ন হলো এখনো পর্যন্ত কাউকে কেন গ্রেপ্তার করা হলো না? একটি সন্দেহ এবং সংশয়ের জায়গা আছে যে তদন্ত করতে কেন এতদিন সময় লাগছে। ধরুন বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করেছেন, তিনি সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করেছেন, আজকে তিনি মোটামুটি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরেছেন, কিন্তু এখনো পর্যন্ত হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয় না। এইটা কি বিচার বিভাগের স্বাধীনতার নমুনা? এইটা কি নতুন বাংলাদেশের বিচারের নমুনা? আমরা কি এই বিচারের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি? নতুন বাংলাদেশ গঠনের জন্য নুরুল্লাহের অবদান ভূমিকা আপনারা সকলে জানেন। এই গণঅভ্যুত্থানে নুরুল্লাহ গ্রেপ্তার হয়েছিল, ঘোষণা দিয়েছিল হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% থাকতে দাও। আজ সেই নুরুল্লাহ এখনো পর্যন্ত বিচার পায় না। হোয়াট ইজ দিস? আজকে নুরুল্লাহ যদি রক্তাক্ত হচ্ছেন, আগামীকাল আপনার পালা। সুতরাং জুলাই গণঅভ্যুত্থানের সমস্ত শক্তিকে বলতে চাই আপনারা একতা বদ্ধ হন। আজকে মনে করছেন যে আপনাকে তো আঘাত করে নাই, কিন্তু মনে রাখবেন হাসিনা পালিয়েছে, হাসিনার ফাঁসিবাদ বাংলাদেশে রয়েছে। এদেরকে যদি নির্মূল না করা যায়
নির্বাচন করি। সেই নির্বাচনে নুরুন্নাহপুর তিনি নির্বাচিত হন। এই কেপলা ভাই, এই কেপলা ভাই, কেপলা ভাই ডাকতেন তো, কেপলা ভাই ডাকতেন, ওই যে কেপলা ডাকতেন। এমনকি তরুণদের ফেসবুক প্রোফাইলে দেওয়া থাকতো এই কেপলা ভাই, এই ক্যাপ, এই কেপলা ভাই, এই রাজনীতির প্রতি ঘৃণা তৈরি করেছিল। তরুণরা যাতে আমরা 2019 সালের পর থেকে বাংলাদেশে তরুণদেরকে জাগ্রত করেছি, সচেতন করেছি এবং জনভোটের জন্য প্রস্তুত করেছি। আমরা তরুণদেরকে শিখিয়েছি মায়ের পন্ডিত বলা যাবে না, মোবাইল ভাই, মোবাইলটা নামান, মোবাইলটা আপনি না জানেন সামনেটা এই নুরুন্নাহপুরের উপরে এই চাপাই নিয়ে হামলা হয়েছে, আমাদের উপরে 21 বার হামলা হয়েছে। আমরা কি থেমে গিয়েছি? যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন নিশ্চিত হয়েছে আমরা রাজপথে লড়াই চালিয়ে গিয়েছি। এই যে গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ আজকে গণ অধিকার পরিষদের কতটুকু অবদান আপনারা সকলে জানেন। সুতরাং যদি আপনারা স্বপ্ন দেখেন রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রায় আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুন্নাহপুরকে সমর্থন করতে হবে, গণ অধিকার পরিষদকে সমর্থন করতে হবে। গণ অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। আমি সর্বশেষ বলবো নুরুন্নাহপুরের উপরে কেন হামলা করা হলো? নুরুন্নাহপুরের উপর হামলা করা হয়েছিল একটি আনস্টেবল পরিবেশ তৈরি করে আর একটি একেবারে সৃষ্টি করার জন্য। আমরা রাজপথে ছিলাম, মানুষকে সাথে নিয়ে আমরা সেটি মোকাবেলা করেছি। এই বাংলাদেশে কোনোভাবেই আরেকটি আগেকার গণ অধিকার পরিষদ সৃষ্টি হতে দেবে না। গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, মর্যাদা প্রতিষ্ঠার জন্য। গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে জাতীয় স্বার্থ কায়েম করার জন্য। গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশ জনমানুষের দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে, গণ অধিকার পরিষদকে হামলা করে, মামলা দিয়ে, রক্তাক্ত করে আমাদেরকে দমন করা যাবে না। নুরুন্নাহপুরকে হত্যার উদ্দেশ্যে আপনারা হামলা করেছিলেন, যেখানে হামলা করেছিলেন সেখানে নুরুন্নাহপুর ফিরে এসেছে। ফিরে এসে নুরুন্নাহপুরকে আপনারা শত চেষ্টা করেও আপনারা হত্যা করতে পারবেন না। আজকে দেখছেন না জাগরণ, আমি নেতৃবৃন্দ আপনাদেরকে আজকে শপথ পাঠ করতে চাই। আমার পিছনে যারা কথা বলছেন সবাইকে শপথ করতে হবে। সবাই হাত উঁচু করুন, সবাই হাত উঁচু করুন। আমি শপথ করছি যে নতুন বাংলাদেশ গঠনে কোন ভয়ের কাছে, হামলা মামলার কাছে মাথা নত করব না। যেমনি ভাবে হাসিনা পালিয়েছে, হাসিনার ফেসিবাদ তন্ত্রকে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমি ফেসিবাদ নই, আমি ফেসিবাদের যারা দোষর ছিল তাদেরকে বাংলাদেশ থেকে দিল্লিতে পাঠানো হবে। যেমনি ভাবে আজকে আওয়ামী লীগ দিল্লিতে কার্যালয় খুলেছে, দিল্লিতে রাজনীতি করছে, ওই জাতীয় পার্টি সহ 14 দল তাদেরকেও বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। আগামীতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আমরা কাউকে বাংলাদেশের নির্বাচনে সুযোগ দিব না। বাংলাদেশে তাদেরকে আর রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আমাদেরকে রক্তাক্ত করেছেন, মনে করেছেন আমাদেরকে থামিয়ে দিবেন। নুরুন্নাহপুর বাংলাদেশে চিকিৎসা গ্রহণ শেষে বীরের দেশে ফিরে এসেছে। শত চেষ্টা করেও এই নুরুন্নাহপুরকে আপনারা কোনোভাবে হত্যা
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদের এই পাশে সাংবাদিক ভাইদের জায়গা করে দেন। সামনে মোবাইল উঁচু করলে টিভি সাংবাদিকদের সমস্যা হচ্ছে, সামনে থেকে। আর আমাদের এই ডান পাশে যে আমাদের নেতা কর্মীরা আছে প্রত্যেকে সরে যান। আমাদের নেতা কর্মীদেরকে এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন দয়া করে সাংবাদিকদের জন্য জায়গা খালি করে দেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 18 কোটি মানুষের আশার আলো, 18 থেকে বর্তমান মোদী ফ্যাসিবাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তোলা বিপ্লবী নেতা, যিনি বারবার মৃত্যুর পথ থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয়ী নেতাতে পরিণত হয়েছেন, সদ্য সাবেক ডাকসুর ভিপি, গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূর। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নুরুল হক নূর। উপস্থিতি যারা সেই বিকাল 5টা থেকে কষ্ট করে এয়ারপোর্টে অবস্থান করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, ঢাকার নেতৃবৃন্দ, আপনারা উপস্থিত হয়েছেন কষ্ট করে এবং কষ্ট করছেন গরমের মধ্যে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে শুকরিয়া। যেই জায়গায় আমাদেরকে রক্তাক্ত করেছিল ঠিক 1 মাস পরে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি। এখানে কেন কথা বলেন ভাই? এত কথা বলেন কেন? আপনাদের এই অভ্যাসগুলো গেছে, এইখানেই আমরা আক্রান্ত হয়েছিলাম। আপনারা যারা সেই দিনকার প্রোগ্রামে ছিলেন তারা জানেন আমাকে অনেক নেতা কর্মীরা হাত ধরে টানছিল যে ভাই আপনি পিছনে যান, এদিকে এই সেনাবাহিনীর লোকেরা আসতেছে, পুলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকদের আক্রমণ করেছে। পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের পাশে থাকবে। আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার গায়ে আক্রমণ করবে না। আমি থাকতে, যেহেতু আমি আমাদের নেতা কর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে, আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে, আমার সাথে কথা বলেন। কারণ হচ্ছে আমি যদি কথা একটা পরিষ্কারভাবে বলতে চাই, কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে, ইউটিউবে নিউজ হয়, যেভাবে গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছে, একটু অনুরোধ করবো একটু সংশোধন করে নেবেন। আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল, এটা একটা ধ্বজভঙ্গ পার্টি, এটা পরগাছা, এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়, এরা সুবিধাভোগী, এরা ভারতের দালাল। 24-এর নির্বাচনে জাতীয় পার্টির এই ফেসিবাদের সহযোগী, হাসিনার গুম খুনের সহযোগী আপনারা শুনেছেন। এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের। আজ এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে, রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই পরিণত করবে। জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের বিশেষ তুলনা। গণ অধিকার পরিষদ ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে। কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই।
কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই, আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিঙ্গেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি। লোক অনেক ছিল পেছনে, ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে, কিন্তু এটা কিন্তু ইসালম সাহেবের ভবন, এটা জাতীয় পার্টির কার্যালয় না। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, বাংলাদেশ ব্যাংক যারা ইসলামের প্রপার্টি ক্রোক করেছে, ভবন তারা ক্রোক করবে, এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে। সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া ফেসিবাদের দোষর এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা, এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা, তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্র অবস্থান নিয়েছিলেন। তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে, আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো। আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই। যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। ওইখানে কিছু নেতা কর্মীর সাথে এখানে কথাবার্তা তর্কাতর্কি হয়েছে, প্রশাসন মাঝখানে ছিল, ওইভাবে ঝামেলা হয়নি। আমরা এখানে চলে আসছিলাম। আমরা এখানে সংবাদ সম্মেলনের ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল, সেটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোসরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে। আপনারা দেখছেন এই পূজা নিয়ে একটা সংখ্যা ছিল, শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে। পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে, পারে নাই। তো তাহলে এই পাহাড়ে সেনা সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনী, এই ভারতীয় মদতে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে, আমাদের পক্ষে। তাহলে এইখানে কেন হামলা করেছিল কারা? আমাদের ব্যক্তিগত পরিচিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তা, পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি, তাজ্জব হয়ে গেছি, এই ঘটনা কোথেকে ঘটলো। পুলিশের কোনো ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না। আর্মির সিনিয়র অফিসার অনেক বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না। তাহলে এই ঘটনা তো ঘটেছে, কে নির্দেশ দিয়েছে এই ঘটনা? দিল্লি থেকে হাসিনা মদিনা ইন্ডিয়ান হাই কমিশনার নাকি ওইখান থেকে জিএম কাদেররা নির্দেশ দিয়েছিল। তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান, এই গণ অভ্যুত্থানের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে? যাদের সাথে এদের যোগাযোগ থাকবে, তাদেরকে ফ্লোর দেবে, স্পেস দেবে, তারা ক্যাম্পেইন করবে, প্রচার প্রচারণা করবে, বাকিদেরকে কেন্দ্র থেকে, নির্বাচন থেকে উঠে যেতে হবে। সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন, যেটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে, এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে। কাজেই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সামরিক বাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক, ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটুক, তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং পরিষ্কারভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন, আমরা সেটাতে আস্থা রেখেছি। আমরা
সরকার বিপদে পড়ুক, দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক, আমরা সেটা হতে দিতে চাইনি, যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই। কিন্তু আমরা কিন্তু বেয়ারা, আমরা অপ্রতিরোধ্য, আমরা আপোষহীন, আমরা হাসিনার সাথে আপোষ করি নাই। হাসিনার ডিজিএফআই, এনএসআই, এসপি কারোর কথায় আমরা মাথা নত করি নাই। সুতরাং আজকে যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে একটা আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না। এইটা আমরা হতে দিব না। ডক্টর ইউনূসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্র পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না, যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে। এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কথার কথা হয়েছে নাকি, সেই জবাব সরকারকে দিতে হবে। আপনারা এই উপদেষ্টা যারা আছেন, কারো সন্তান রক্তাক্ত হয় নাই, আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই, আপনারা জেলে ওইভাবে যান নাই। এইখানে এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে, মার খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, রক্ত ঝরেছে, তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছে। কাজেই আপনারা যদি বেঈমানি করেন, আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো, পরিষ্কার মাফ করবো না, মাফ করবো না। তাহলে এইটুকু বলবো, তাহলে এইটুকু বলবো, সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা, প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে গেছে, সাবেক পুলিশ প্রধান রাজসাক্ষী। এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন, যদি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করে, ভাগ বাটোয়ারা রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করে, আমরা আপনাদেরকে ছাড় দিব না। এই বাম আঙ্গুল, এটা হাসিনার আমলে ডাকসুর হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে। এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনূস সরকারের সময়। ডাক্তাররা বলেছে, আমার ডাক্তার পিজি আমাদের দলের নেতা, তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন। অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, পরিচালক সহ পুরো টিমের প্রতি, এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন, ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন, অনেকে চোখের পানি ফেলে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু ডাক্তাররা বলেছিলেন, আমি শুনেছি আমার ডাক্তার সেই সেখানে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম, মেডিকেলে ভর্তি ছিলাম, সেখানে সে ছিল, ঢাকায় ছিল, বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি নাই, কিন্তু এখানে সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ভাই আমরা খুব সারপ্রাইজ, আল্লাহ তোমাকে বাঁচায় রেখেছে, তোমার মস্তিষ্কের এই রক্তক্ষরণ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, শ্বাস প্রশ্বাস লো, আমরা খুব আশঙ্কায় ছিলাম যে ফেরো কিনা। তো মনে করি এটা তোমার সেকেন্ড লাইফ, এবং অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসায় তুমি এই পরিস্থিতিতে স্টেবল আছো, ভালো আছো। এই সারা দেশের মানুষ যে দোয়া করেছে দেখেছি, এই যাত্রাপথে সিঙ্গাপুর অনেকের সাথে দেখা হয়েছে, এইখানে অসংখ্য মা বোন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খোঁজ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এইটা বলবো, সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই, আপনারা গত 16 বছর আপোষ করে রাজনীতি করেন নাই। কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই দস্যুরা পার পেয়ে যায়, আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে। নিশ্চয়ই 2007 সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই। জামাতের নেতা, বিএনপি নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল, ভুলে যান নাই। আজকে আমি পরিষ্কারভাবেই বলি, এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে, প্রশাসনের একটা অংশ আছে, যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা
রহমান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণঅভ্যুত্থানের প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে। কাজে হুঁশিয়ার হন, সাবধান হন। ভোটের জন্য অনেকেই তোয়াজ করছেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না, হ্যাঁ অমুকের বিরুদ্ধে না, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না। আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা 16 বছর খেসারত দিয়েছেন। আবার যদি আপনারা এই আপোষের রাজনীতি করেন, আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে বলে কাজী এই অনুরোধ থাকবে, আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের দোষরদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি। অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে, এই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত ছিল, তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা রিফর্ম এন্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ ডক্টর ইউনূস সেই দিকে যেতে পারেন নাই। তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ভাদারবান প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউর মতো একজন বেনিফিট কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা ডক্টর ইউনূসের সরকার সেটাও ভাবেন নাই। ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া। ডক্টর ইউনূস সেই পথেও যান নাই। তাহলে ডক্টর ইউনূস লি কুয়ানের পথে যান নাই, মাহাথির মোহাম্মদের পথে যান নাই, নেলসন ম্যান্ডেলার পথেও যান নাই। তিনি এখন যেই দিকে আছেন, একটা নির্বাচন কইরা কোনো মতে বিদায় নেওয়া। কিন্তু তারা যেই পলিসি দেখাচ্ছেন তাতে নির্বাচন হবে না। তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে, গুপ্ত হত্যা, হামলা বাড়বে এবং এতে ইনকাম দেবে প্রশাসনের মধ্যে থাকা, আর্মিতে থাকা, পুলিশে থাকা, সচিবালয়ে থাকা, উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা। আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে, তাকে যারা মেরেছে, সেইটা যদি তার কাছ থেকে দাঁড়িয়ে চেষ্টা পুলিশের গাড়ির সামনে একটা গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছিল, 100% আমি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা, আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত। তাহলে ওয়াই বিপি নূর ওয়াজ টার্গেটে? কেন বিপি নূরকে আক্রমণ করা হয়েছে? বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য। আব্দুর রহমানকে আক্রমণ করা হয়েছে। কাজেই আপনাদেরকেও সংগ্রাম করে বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র মুখে বললে হবে না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাধা দিলে ভাববে লড়াই, সেই লড়াই জিততে হবে। যেখানে বাধা আসবে, সেদিন আমরা এখানে ভুল করেছিলাম, আমরা যদি কাউন্টার প্রতিরোধ করতাম, আমরাও দেখাই দিতে পারতাম। আর মার খাওয়া যাবে, আর মারবো না, আর মারবো সেভাবে আপনারা প্রস্তুতি নেবেন। আমার নামে প্লিজ দাঁড়ান, আমার নামে স্লোগান দিয়ে লাভ নাই। এই এগুলো বলার যে বিপি নূর ভয় নাই রাজপথ ছাড়েন। আমি কি 7 বছরের রাজপথ ছাড়ছি? আমি কি ভয় পাইছি? এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম, পাশে দাঁড়াতাম, আমার গায়ে আক্রমণ করতে পারত। কিন্তু সেনাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে, নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে না। আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি। আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে। সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম। সর্বশেষ একটা কথাই বলবো, এই গণ অভ্যুত্থানের পরে মানুষ যে নতুন বাংলাদেশ, যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, একটা শান্তি, সম্প্রীতি, ঐক্যের বাংলাদেশ থাকবে, একটা নতুন বাংলাদেশ থাকবে। সেই বাংলাদেশ 1 বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় না, বরঞ্চ 1 বছরে মানুষ হতাশ হয়েছে।
ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল, কি হতে যাচ্ছে। তো কাজী আমি এইটুকু বলবো, আমাদের বিরুদ্ধে এই 1 বছরে কোন চাঁদাবাজি, তদবির, লুটপাট, দখলের কোনো অভিযোগ নাই। সুতরাং আপনাদের সামনে অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খলভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোন দল, পয়সা, বেশি শক্তির রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করব। যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন। সেনা প্রধান, পুলিশ প্রধান, তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে, আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন। সেমনি ভাবে জুলাই গণ অভ্যুত্থানের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব নিয়ে। সো এই ঘটনার একটা তদন্ত আমরা দেখতে চাই। একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলেছেন, যারা বলছি যে আমরা বড় বেয়ারা, আমরা সহজে আপোষ করি না, আমরা প্রতিরোধ। এই ঘটনার বিচার না হলে আপনাদের বলে নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ এই কথা বলে শেষ করব, যতবার হত্যা করো জন্ম বাবার দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। আপাতত আপনারা যারা যেখান থেকে এসেছেন খুব কষ্ট করে কথা বলছি, আপনাদের শুধুমাত্র কষ্ট করে দেখার জন্য একটু কথা শুনতে চান, সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার। বেশি জোরে কথা বলে নাকে খুব লাগে, আর এই নাকে যেহেতু বিচ্ছিন্নভাবে ফ্র্যাকচার হয়েছে, এটার অপারেশন করার জন্য আমার 3 মাস পরে ডেট দিয়েছে। কি করবো, সামনে নির্বাচন, এতদিন লড়াই করেছি, এই সময় হাসপাতালের বেডে থাকতে ইচ্ছা করছিল না, দেখি কি হয়। তবে আপনাদের দোয়ার কারণে সুস্থ আছি, বেঁচে আছি, তাই আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।